দর্শক আমন্ত্রণ, সময় সংবাদের বিশেষ আয়োজন নির্বাচনের পথ চলায়। আপনাদের সাথে আছি আমি আতাউর কাউসার। শুরুতেই জানিয়ে দিতে চাই আজকের সংবাদ শিরোনাম। উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচনের প্রতীক বরাদ্দ, কাল থেকে আনুষ্ঠানিক প্রচারণা। ভোটের পরিবেশ নিয়ে বিএনপির সন্তোষ, ইসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ জামায়াতের। 2 দশক পর সিলেট যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গভীর রাতে মাজার জিয়ারত, কাল যোগ দেবেন নির্বাচনী জনসভায়। সফর সঙ্গী হবেন দলের ত্যাগী নেতাকর্মীরা। সবার আগে বাংলাদেশ স্লোগানে বিএনপির নির্বাচনী ইশতেহার। উন্নয়ন ভাবনায় 31 দফায় মূল শক্তি। দুর্নীতিমুক্ত রাষ্ট্র ও কর্মসংস্থানের অঙ্গীকার জামায়াত এনসিপির। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের জেলা কক্সবাজার। অপার সম্ভাবনার পরও ব্লু ইকোনমি, সমুদ্র বন্দর কেন্দ্রিক উন্নয়নে ধীর গতি। রোহিঙ্গা চাপ বদলে দিচ্ছে সামাজিক কাঠামো। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের জেলা কক্সবাজার, যা পর্যটন প্রেমীদের জন্য ভালোবাসার আরেক নাম। কিন্তু এই প্রকৃতির অপার সৌন্দর্যের যে লীলাভূমি কক্সবাজার, এই কক্সবাজারের সৌন্দর্যের পেছনেও রয়েছে কিছু বাস্তবতার করুণ চিত্র, যা প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে এই এলাকার মানুষদের এবং এই কক্সবাজারে আগত যে সকল পর্যটক রয়েছে তাদেরকেও। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমরা এখানকার বাসিন্দা এবং এই কক্সবাজারে যে পর্যটকরা বেড়াতে আসেন তাদের কাছ থেকে জানার চেষ্টা করব, তাদের সমস্যাগুলো শোনার চেষ্টা করব, তাদের প্রত্যাশা কী। এবং যেহেতু বলছিলাম যে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে, আমরা চেষ্টা করব এখানকার যারা ভোটার রয়েছেন তাদের সাথে কথা বলার মাধ্যমে যে সংসদ সদস্য নির্বাচিত হবেন তার কাছে তাদের আকাঙ্ক্ষা কী, প্রত্যাশা কী, সেই বিষয়গুলো তুলে ধরার। আজ আমরা আছি কক্সবাজারে এবং এই মুহূর্তে আমি আছি কক্সবাজারের লাবণী পয়েন্ট সমুদ্র সৈকতে। এখানে একটি চায়ের আড্ডায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন শ্রেণী পেশার এবং নানান বয়সের মানুষজন এখানে উপস্থিত আছেন। আমরা তাদের সাথে কথা বলবো, কথা বলে জানার চেষ্টা করব তাদের কি কি সমস্যা কক্সবাজারে রয়েছে এবং শোনার চেষ্টা করব তাদের প্রত্যাশাগুলো কি। তো যেহেতু আমি বলছিলাম যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কিছুদিন পরেই, এবং যে বিষয়টির সাথে সম্পূর্ণভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত একটি বিষয়, সেটি হচ্ছে ভোট প্রদান করা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু তরুণ ব্যক্তি আছেন, নিশ্চয়ই তারা অবশ্যই এবার হয়তো ভোটার হয়েছে, নিশ্চয়ই তারা ভোট দিবেন। আপনার কাছে শুরুতে যেতে চাই, আপনি কি ভোটার হয়েছেন, এই প্রথম ভোট দিবেন? আমি প্রথম ভোট, আর আমার প্রথম ভোটটা আমি একটা ভালো প্রতীকের দিকে দিতে চাই। কারণ সবাই তো আপনার বলে, অনেকেই অনেক কিছুই বলে, তো প্রতীকের দিকে প্রত্যাশা করার কারণ হচ্ছে আপনার প্রতীকের মধ্যে সবাই মিলে একজনকেই নির্বাচনে করার সুযোগ দেই, ওই প্রতীকটা একজনকেই দেই। তো তার জন্য আমার আশা প্রতীকটা ভালো মানুষের দিকেই দেবে, সবাই বিবেচনা করে, তার জন্য প্রতীকের দিকে দেওয়ার আশা আমার। যেমনটি এই দর্শক বলছিলেন, যিনি একজন নবীন ভোটার এবং এই প্রথম তিনি ভোটার হয়েছেন, তিনি বলছেন যে এমন একটি প্রতীকে তিনি ভোট দিতে চান যে প্রতীকের বিপরীতে একজন ভালো মানুষ থাকবে, যার কাছ থেকে তাদের প্রত্যাশা থাকবে যে এই কক্সবাজারের উন্নতি তিনি ঘটাবেন। তো আরেকটু বিস্তারিত জানতে চাই, পাশে আরেকজন ভোটার রয়েছেন, তার কাছেও জানতে চাই আসলে নির্দিষ্ট করে কোনো কিছু কি চাওয়ার আছে কিনা যিনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসবেন তার কাছে। আসসালামু আলাইকুম, আমি সাফি, আমি নব্য ভোটার কক্সবাজার 3 আসনের। আমার এমপি প্রার্থী বা যেটা সংসদীয় প্রার্থী, তার কাছে আসলে সমস্যার যেগুলো সব সমাধান আছে, সব সমস্যার সমাধান আমাদের চাওয়া। কিন্তু মূল অন্যতমর মধ্যে আমরা দুইটা ধরি, একটা হচ্ছে রোহিঙ্গা ইস্যু এবং আরেকটা হচ্ছে মাদক ইস্যু। রোহিঙ্গা ইস্যু অনেক বেড়ে গেছে এখন বাংলাদেশে। কে আসল নাগরিক এবং কে রোহিঙ্গা, এটার মধ্যে পার্থক্য করা বড্ড কঠিন হয়ে পড়ছে এখন। আমাদের চাওয়া হচ্ছে যে যেহেতু আমরা নব্য ভোটার, আমাদের আকাঙ্ক্ষা বড়, তাই আমরা আমাদের আকাঙ্ক্ষাকে ভেস্তে যেতে দিতে চাই না। আমরা চাই রোহিঙ্গা ইস্যুটাকে শক্ত হাতে দমন করবে এবং মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়ে প্রত্যেকটা চেকপোস্ট আরও শক্ত করা, মাদককে আটকানো, এর ফলে এইসব কাজ করে আমাদের কক্সবাজারকে সবগুলো সমাধান করার পরে এই মুখ্য যেটা সমস্যা মাদক এবং রোহিঙ্গা ইস্যু, এই দুইটাকে যে জাতীয়ভাবে নয় বরং আন্তর্জাতিকভাবে যারা সমস্যাগুলোর সমাধান করবে আমাদের প্রার্থী, সেটাই আমাদের আশা।
চমৎকার কথা এই নব্য ভোটার বলেছেন যে রোহিঙ্গা এবং মাদকের ইস্যুর বিষয়ে তিনি বলছিলেন। তো এই রোহিঙ্গা এবং মাদকের ইস্যুর প্রত্যেকটি কিন্তু আসলে অঙ্গাঙ্গিভাবে কক্সবাজার জেলার সাথে এমনভাবেই জড়িত যে কক্সবাজার জেলাটাই আসলে একটি পর্যটন নগরী, এবং এই পর্যটন নগরীর অন্যতম যে খাত যেটি হচ্ছে পর্যটন ব্যবসা বা পর্যটন শিল্প, সেই বিষয়টি আসলে যখন উন্নত হবে এবং সেই বিষয়টির বিপরীতে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো যখন সমাধান হয়ে যাবে, তখন আসলে এই কক্সবাজার নগরীটি আসলে পর্যটন প্রেমীদের জন্য একটি ভালোবাসার এবং স্বপ্নের শহরে পরিণত হবে, এটি আমরা আসলে আশা করছি। তো এখানে আরও একজন ভোটার আছেন, আমরা তার কাছেও যেতে চাই, পর্যটন নিয়ে কথা বলতে চাই যে এই পর্যটনের কি কি সমস্যা আসলে আপনাদের চোখে এসছে। হ্যাঁ, আসলে আমাদের বিচটা কিন্তু অনেক বড়, প্রায় প্রায় 120 কিলোমিটার, কিন্তু আমাদের পুরো বিচটা কিন্তু পর্যটকদের কোনো নিরাপত্তার কোনো কিছু দেখতেছি না। কারণ পর্যটকরা কেন আসে? তাদের নিরাপত্তার জন্য। তারা যদি এখানে এসে যদি তাদের নিরাপত্তা না পায়, তাহলে এখান থেকে কিন্তু পর্যটক সংকট হয়ে যাবে। তো পর্যটকদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য মেন হচ্ছে লাইফগার্ড যদি এখানে যদি কম থাকে, তাহলে পর্যটকরা কিন্তু ঝুঁকি। কারণ পর্যটকরা এসে সর্বপ্রথম সমুদ্রে নামাটা যদি অনিরাপদ হয়ে যায়, তাহলে এখানে পর্যটকরা আর আসবে না। আর এখানে যারা ব্যবসা করতেছেন তাদেরও অনেক বড় ক্ষতি হতে পারে। ধন্যবাদ। তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরেছেন, যে বিষয়টি আসলে প্রায়শই আমরা দেখি জাতীয় দৈনিকে শিরোনাম হতে, যে কক্সবাজারে বিভিন্ন পর্যটকদের মৃত্যুর ঘটনা ঘটেছে, এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক যে ঘটনাটি ঘটে। প্রায়শই আমরা দেখি যে সমুদ্র সৈকতে যখন বিভিন্ন পর্যটকরা নামেন, নানান দুর্ঘটনার শিকার হন, এবং তাদের যে আনন্দ এবং উচ্ছ্বাস দিয়ে তারা কক্সবাজারে বেড়াতে এসেছেন, সেটি কিন্তু মুহূর্তের মধ্যেই বিষাদে পরিণত হয়। তা আমরা শুরুতেই কথা বলেছি প্রবীণ ভোটারের সাথে, এবং মাঝবয়সী একজনের সাথে কথা বলেছি। তুলনামূলক একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তির কাছে যেতে চাই, আসলে তার অভিজ্ঞতার আমরা তার ভাগ বসাতে চাই, তার অভিজ্ঞতার মাধ্যমে আমরা জানতে চাই যে আসলে পর্যটন যে শিল্পটি সেটি কেমন ছিল, বর্তমানে কেমন আছে, এবং ভবিষ্যতে কেমন তারা দেখতে চান। আমন্ত্রণ আমাদের আজকের এই অনুষ্ঠানে আমরা আপনার কাছে জানতে চাই যে আসলে এই যে পর্যটন যে শিল্পটি সেটিকে আসলে আগে কেমন ছিল, বর্তমানে কি অবস্থা এখন, এবং ভবিষ্যতে আপনারা ঠিক কিভাবে এই বিষয়টিকে দেখতে চান। হ্যাঁ, আসসালামু আলাইকুম। সর্বপ্রথম ধন্যবাদ সময় টিভি ও তাদের প্রতিনিধিদের এরকম একটা ভালো আয়োজন করার জন্য। আমি একজন পর্যটনের কর্মী হিসেবে এখানে যে কক্সবাজার হলো একটা পর্যটন নগরী, আর পর্যটন হলো একটা শিল্প। তো শিল্প ও বাণিজ্যের খাতিরে এখানে যে পর্যটক আসে তাদের সর্বপ্রথম সেফটি সিকিউরিটির বিষয়টা সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে, এবং আবর্জনা ও মুক্ত কক্সবাজার গড়ে তোলার প্রাধান্য দিতে হবে, এবং জনপ্রতিনিধিদের এবং প্রশাসনকে এ ব্যাপারে আরও অনেক সজাগ দৃষ্টি রাখতে হবে, যেন যেই পর্যটক আগমন ঘটে সারা বছর, এটা কক্সবাজার ছাড়া বাংলাদেশের অন্য কোথাও ঘটে না। তাই তাদের জন্যই সর্বোচ্চ সুযোগ সুবিধার এবং আরও অনেক উন্নত মানের বিনোদনের সুব্যবস্থা করতে হবে, এবং মেরিন ড্রাইভকে সর্বোচ্চ বিদ্যুতের আলোকে নিয়ে আসতে হবে, এবং পাশাপাশি পেট্রোল পুলিশের ব্যবস্থাও করতে হবে। এটাই আমার চাওয়া পর্যটন শিল্পকে আগায় নেওয়ার জন্য। ধন্যবাদ। উনি যেই বিষয়টির কথা বলছিলেন যে এই কক্সবাজার সমুদ্র সৈকতের যে নিরাপত্তার বিষয়টি, যে বিষয়টি একটু আগে আরেকজন নবীন ভোটার তিনিও বলেছেন, এই যে এই নিরাপত্তার ইস্যু, অর্থাৎ যেটি আমিও আপনাদের কিছু সময় আগে বলছিলাম যে এখানকার অনেক পর্যটকই নানান দুর্ঘটনার শিকার হয়েছেন। তো আমার সাথে আরও একজন ব্যক্তি আছেন, আমি শুরুতেই তার সাথে একটু এর আগে আলাপ হয়েছিল। আমি জানি যে এই যে নিরাপত্তার বিষয়গুলো নিয়ে তিনি আসলে এই বিষয়টি নিয়ে তিনি কাজ করেন। তো প্রথমে একটু তার কাছে যেতে চাই যে এই যে কক্সবাজার সমুদ্র সৈকতে যে নিরাপত্তা ঝুঁকির যে বিষয়টি, সেটি নিয়ে একটু যদি আলোকপাত করেন, এবং একই সাথে বলেন যে যিনি পরবর্তীতে একজন জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে আসবেন, তার কাছে এই নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় আপনাদের চাওয়াটি কি। ধন্যবাদ আপনাকে। আসলে পর্যটন রাজধানী বলা হয় কক্সবাজারকে। আমাদের দেশীয় প্রতিটি মানুষের কিন্তু আকর্ষণ হচ্ছে কক্সবাজার। একটু সরকারি ছুটি পেলেই, কোনো ঈদ উৎসব থাকলে কিন্তু এখানে লাখো পর্যটকের সমাগম ঘটে। এই জায়গায় যদি আসে, মানুষের প্রধান আকর্ষণ থাকে কিন্তু সমুদ্র সৈকতে এসে অনেকগুলো পয়েন্ট কিন্তু এখানে আছে, কিন্তু 3টি মাত্র পয়েন্টে, লাবণী সুগন্ধা এবং কলাতলি পয়েন্টেই লাইফগার্ড সেবা রয়েছে। কেবলমাত্র 27 জন লাইফগার্ড কর্মী দিয়ে কিন্তু এই লাখো আগত পর্যটকের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। এখানে লাইফগার্ডদের সংখ্যা বাড়ানো খুবই দরকার। শুধু সরকারি নয়, সরকারি বেসরকারি প্রতিটি প্রতিষ্ঠানকে কিন্তু এগিয়ে আসতে হবে এটি নিরাপদ কক্সবাজার করার জন্যে। এবং এখানটা এসে কিন্তু অনেক ট্যুরিস্টকে দেখতে পাই বিভিন্ন হ্যারাসমেন্টের শিকার হয়।
বিভিন্ন জায়গায় বিভিন্ন ছিনতাইয়ের শিকার হয়, বিভিন্ন জায়গায় দেখা যায় কি প্রতারণার শিকার হয়। এই জিনিসগুলোকে আমার মনে হয় যে ওয়ান স্টপ সার্ভিস যদি করা হয়, সেই দিক থেকে ওনারা এইগুলোকে কন্ট্রোল করা সম্ভব। এখানে যদি পেট্রোল টিম, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন যদি আরেকটু অ্যাক্টিভ হন, এখানে ভালো যদি পেট্রোল টিম থাকেন, ইমিডিয়েটলি যদি ওনাদের হটলাইন নম্বরে ওনাদেরকে পাওয়া যায়, সেবাগুলো পাওয়া যায়, তাহলে এগুলো কমিয়ে আনা সম্ভব। আচ্ছা, একই সাথে আরেকটি বিষয়ও আপনার কাছে একটু জানতে চাই যে আমার যেহেতু আরেকজন এখানে দর্শক, তিনিও আসলে এই ঝুঁকির বিষয়টি বলেছেন। আমরা দেখছি যে কক্সবাজারে যে পর্যটকরা আসেন এবং কক্সবাজারের যারা বাসিন্দা রয়েছেন, তাদের সকলের কিন্তু একটি অন্যতম সমস্যা অপরিকল্পিত নগরায়ন। অপরিকল্পিত নগরায়নের কারণে যত্রতত্র নানান স্থাপনা কিন্তু গড়ে উঠেছে। সেটিও আসলে এই পর্যটকদের জন্য এবং এখানকার বাসিন্দাদের জন্য একটি বড় দুর্ভোগের বিষয় কিনা সেটি একটু জানতে চাই আপনার কাছে। জি, অবশ্যই। আসলে এখানটায় এসে স্থানীয় মানুষ, ট্যুরিস্ট সবার আগমন ঘটে, কিন্তু এখানটায় দেখা যায় কি প্লাস্টিক বর্জ্যগুলো একটি হুমকির মুখী হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে এগুলো সমুদ্র সৈকত এবং পানিকে সরাসরিভাবে দূষিত করছে এবং জনজীবনে অনেক অনিরাপদ হয়ে পড়েছে। এগুলো যদি প্রপার ম্যানেজমেন্ট, ওয়েস্ট ম্যানেজমেন্টটা যদি প্রপার ওয়েতে হয় এবং বিশ্বমানের যদি হয়, তাহলে এখান থেকেও এই ম্যানেজমেন্টটা থেকেও উল্টা অর্থ ইনকাম করা সম্ভব, এই ইন্ডাস্ট্রিটা যদি হয়ে ওঠে কক্সবাজারে। তো তিনি বলছিলেন যে এখানে আসলে যে বিষয়টির কথা তিনি বলছিলেন যে পরিপূর্ণ একটি টেকসই উন্নয়নের বিষয় তিনি বলছিলেন, এবং যে বিষয়টি নিয়ে আমরা তার কাছে জানতে চাচ্ছিলাম যে অপরিকল্পিত নগরায়নের নানান দুর্ভোগ কিন্তু এখানকার বাসিন্দাদের পোহাতে হচ্ছে। আমরা আর একটু যেতে চাই, এখানে আরেকজন ব্যক্তিকে আমরা পেয়েছি, তার কাছে আমরা একটু জানতে চাই যে এই অপরিকল্পিত নগরায়ন এবং জলাবদ্ধতার কিছু সমস্যা আসলে আমরা প্রতিনিয়ত কক্সবাজারে বিভিন্ন সময় আমরা দেখি যে গণমাধ্যমে সেটি শিরোনাম হয়েছে। তো এই যে জলাবদ্ধতার কারণে স্বাভাবিকভাবে আপনাদের নানান দুর্ভোগে পোহাতে হয় এবং একই সাথে এখানকার পর্যটকদেরও নানান দুর্ভোগ পোহাতে হয়, সেই বিষয়টি নিয়ে একটু আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ আপনাকে। মূলত আসলে হলো এই জলবায়ু পরিবর্তন প্লাস হলো অপরিকল্পিত আপনারা যে ড্রেনেজ সিস্টেম ব্যবস্থার কারণে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়। আহ, জলবায়ু পরিবর্তনের কারণে যে হঠাৎ করে বৃষ্টি, অতিরিক্ত বৃষ্টি, গত বছর এবং আগের বছরও খুব বেশি পরিমাণ বৃষ্টিপাত হয়। তো অধিক বৃষ্টিপাতের কারণে যে ড্রেনেজ সিস্টেমগুলো রয়েছে সেগুলো ঠিকমতো পরিষ্কার না করার কারণে, নিয়মিত আপনার হলো পরিচর্যা না করার কারণে হঠাৎ করে এত বৃষ্টি যে এগুলা চলে আসে। পাশাপাশি হলো যে এখানে যে পাহাড় এবং প্রাকৃতিক সম্পদ রয়েছে, এই পাহাড়গুলো কেটে ঘরবাড়ি করার কারণে অতিরিক্ত আপনার হলো যে নগরায়নের ফলে ওখানে বিল্ডিং বা অন্যান্য ইয়ে করার কারণে ওইখানে পাহাড়ের মাটিগুলো এই ড্রেনের মধ্যে চলে আসে। এতে করে আরও বড় ধরনের হুমকির মধ্যে পড়ে যায় এবং এইখানকার যে রাস্তাঘাটগুলো করা হয়েছে, এখানে যে ন্যাচারাল যে আপনার হলো রিভার সিস্টেমগুলো ছিল, ক্যানেল সিস্টেমগুলো ছিল, সেগুলো আসলে ব্যাং হয়ে গেছে, যার জন্য পানিগুলো নিয়মিত নিষ্কাশন হতে পারে না। আমি আরেকটু বলতে চাই যে কক্সবাজারে আপনার হলো যে ইন্টার যে মন্ত্রণালয় বা যে মন্ত্রণালয় যে অধিদপ্তরগুলোর সমন্বয় থাকা দরকার, সেটার খুবই অভাব। আপনি দেখেন যে এত বড় একটা বিচ, এই বিচ ম্যানেজমেন্টে মৎস্য অধিদপ্তর বা পরিবেশ অধিদপ্তর বা বন অধিদপ্তর এরা নিজেরা জায়গাগুলো দখল করে আছে, কিন্তু এরা যদি সমন্বয় করে এই জায়গাগুলোকে আপনার ব্যবহার করতো, কোন জায়গায় পর্যটন হবে, কোন জায়গায় প্রাকৃতিক কাসিম বা অন্যান্য কাঁকড়া বা অন্যান্য প্রাণীরা বসবাস করবে, এটা যদি একটা সমন্বয়ের মাধ্যমে হতো তাহলে সব কিছুই বাঁচত, পরিবেশও বাঁচত। এদিকে আমাদের যে ম্যানগ্রোভ রয়েছে, সোনাদিয়া, মহেশখালী, বিশাল যে প্রাকৃতিক ইয়ার সম্ভাবনা রয়েছে সম্পদগুলোর, পাশাপাশি হলো যে এখানে যে ইকোট্যুরিজম অর্থাৎ পরিবেশ বান্ধব পর্যটনও এখানে করা যেতে পারে। এই জিনিসগুলোও কিন্তু এখানে দারুণ সম্ভাবনা রয়েছে, এগুলো যদি আমরা মেনটেন করতে পারি। পাশাপাশি আপনারা জানেন যে এই সোনাদিয়া যেখানে গভীর সমুদ্র বন্দরের সম্ভাবনা রয়েছে, আন্তর্জাতিক একটা লিঙ্কেজ রিলেশনশিপ বাংলাদেশ করতে পারে এবং এইটা যদি আমরা সমন্বয় করে করতে পারি তাহলে প্রতিবেশ সব কিছু সুন্দর হবে এবং আমরা একটা সুন্দর কক্সবাজার নগরী উপহার পেতে। ধন্যবাদ। বা চমৎকারভাবে জমে উঠেছে আপনাদের সাথে যে আলাপচারিতা, এবং ইতিমধ্যে বেশ কিছু বিষয় কিন্তু উঠে এসেছে। তা আমাদের সহকর্মী আছেন এখানে সুজাউদ্দিন রুবেল, আপনি প্রতিনিয়তই কক্সবাজারের বেশ কিছু সমস্যা তুলে ধরেন বা সম্ভাবনার বিষয় আমরা দেখেছি আপনার প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরেন। তো এ যাবৎকালে বেশ কিছু প্রতিবেদন তো আপনি করেছেনই, কোন বিষয়টি আসলে সবচেয়ে বেশি জোর পেয়েছে আপনার প্রতিবেদনগুলোতে? এখানে আসলে হচ্ছে কক্সবাজারটা এমন একটা জেলা, যে জেলা আসলে
নানা ধরনের মানে এখানে অসঙ্গতি, বিশেষ করে যে রোহিঙ্গা সংকট, এই রোহিঙ্গা সংকটটা খুব সবচেয়ে বেশি ভোগাচ্ছে শুধু কক্সবাজার না, পুরো বাংলাদেশকে। এই রোহিঙ্গার কারণে নানা ধরনের অপরাধ প্রবণতা বাড়ছে, পাশাপাশি এখানকার খাদ্য সংকট হচ্ছে, নানা ধরনের যে প্রকৃতি পরিবেশ, এই জিনিসগুলো কিন্তু ধ্বংসের পথে। রোহিঙ্গাদের আশ্রয় দিতে গিয়ে প্রায় 10,000 বনভূমি ধ্বংস হয়েছে। এখানে হাতির যে অবাধ বিচরণ সেটা বন্ধ হয়ে গেছে, হাতির সাথে মানুষের দ্বন্দ্ব হচ্ছে, নদী খাল বিল সবগুলো ময়লা আবর্জনা সব ভরাট হয়ে যাচ্ছে। তাহলে সেটা প্রকৃতির একটা নানা ধরনের ক্ষতি হচ্ছে। এটা যেমন একটা বড় সমস্যা, তার পাশাপাশি মাদক, এই মাদকের কারণে কিন্তু প্রতিনিয়ত নানা ধরনের মানুষকে ভুগতে হচ্ছে। এই যে প্রতিনিয়ত বর্ডার আমরা সীমান্তে দেখি, প্রতিদিনই ইয়াবা লাখ লাখ ইয়াবা ধরছে। এই বিষয়টি নিয়ে আমরা আপনার কাছে আবারও আসবো। আপনি নিশ্চয়ই আরও অনেক বিষয় নিয়েও প্রতিবেদন করেছেন, সব বিষয় নিয়ে আমরা আপনার কাছে আসবো। তবে তার আগে আমরা দেখে নিতে চাই আমাদের যে সহকর্মীর সাথে কথা বলছিলাম সুজাউদ্দিন রুবেল, তার একটি প্রতিবেদন আজ সময় সংবাদে প্রচার হবে কিছু সময় পরে। আমরা প্রথমেই সেই প্রতিবেদনটি দেখে আসতে চাই। নীলের রাজ্য, সীমাহীন দিগন্ত, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। পর্যটন অর্থনীতির হৃদয় স্পন্দন বলা হয় যাকে, সেই কক্সবাজার আজও দাঁড়িয়ে আছে সম্ভাবনা আর সংকটের দুই প্রান্তে। প্রতিবছর লাখ লাখ দেশি বিদেশি পর্যটকের পদচারণায় মুখর এই জেলা। হোটেল রিসোর্ট ব্যবসা, মাছ শিকার, লবণ ও চিংড়ি শিল্প এসবই যোগায় সমুদ্রকেন্দ্রিক অর্থনীতির বড় অংশ। কিন্তু এই স্বর্ণময় সম্ভাবনাও পুরো শক্তিতে দাঁড়াতে পারেনি। পর্যটন বন্ধুত্বপূর্ণ পরিকল্পনার অভাব, পরিবেশ নষ্টকারী অনিয়ন্ত্রিত স্থাপনা, মানসম্মত সেবার ঘাটতি, সব মিলিয়ে পিছিয়ে দেশের সবচেয়ে সম্ভাবনাময় পর্যটন রাজধানী। অন্ততপক্ষে কক্সবাজারকে ব্র্যান্ডিংয়ের মাধ্যমে সারা বাংলাদেশকে ব্র্যান্ডিং হবে, কিন্তু সেই আশা এবং প্রত্যাশা কোনোটাই বাস্তবায়ন হচ্ছে না। রোহিঙ্গা সংকট বদলে দিয়েছে কক্সবাজারের সামাজিক অর্থনৈতিক চিত্র। পরিবেশ, বনভূমি, যোগাযোগ ব্যবস্থা সবকিছুতে তৈরি হয়েছে বাড়তি চাপ। বছরের পর বছর পার হলেও এখনও আসেনি কোনো সুরাহা, যা তৈরি করেছে বড় সংকট। তরুণদেরকে ধ্বংস করে দেওয়া এটা কিন্তু ন্যাশনাল সিকিউরিটির একটা বড় আঘাত। সো এই ক্ষেত্রে যত দ্রুত সম্ভব একটা প্ল্যানের মাধ্যম দিয়ে এগুলোকে সমাধান করতে হবে। এটার জন্য আমাদের পর্যাপ্ত কমিশন, পর্যাপ্ত কমিটি, পর্যাপ্ত প্ল্যান লাগবে। মহামূল্যবান ব্লু ইকোনমির সম্ভাবনা থাকা সত্ত্বেও হয়নি সাগর ভিত্তিক শিল্পায়ন, জাহাজ মেরামত, মাছ প্রক্রিয়াজাতকরণ, সামুদ্রিক গবেষণা কেন্দ্র কিছুই বাস্তবে রূপ পায়নি এখনো। মহেশখালী, বাতারবাড়ি কেন্দ্রিক দেশের সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্পগুলোও এগুচ্ছে প্রত্যাশার চেয়ে ধীরে। ফলে বিনিয়োগ, কর্মসংস্থান ও শিল্পায়নের যে সম্ভাবনা ছিল তা আজও পুরোপুরি ধরা দেয়নি। নাগরিক সমাজের মধ্যে বিগত বছরগুলোতে কক্সবাজারে বেশ কিছু উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হলেও স্থানীয়ভাবে এর তেমন কোনো প্রভাব পড়েনি। সংকীর্ণ কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক, ভঙ্গুর স্বাস্থ্য খাত আর মাদকের ভয়াবহতায় নাকাল জেলার মানুষ। যারা আসবেন নির্বাচনের পরে, তারা যেন যে এখানে যারা বসবাস করছেন তাদেরকে যেন একটা টেকসই বেড়িবাঁধ দিতে পারেন। আমাদের যে নাগরিক সুবিধা যেগুলো আছে এগুলো যাতে আমরা পাই। 18 লাখের বেশি ভোটারের প্রত্যাশা, সমন্বিত পরিকল্পনা ও বাস্তবায়ন হলে কক্সবাজার হতে পারে দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী পর্যটন অর্থনীতি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দর্শক দেখছিলেন আমার সহকর্মী সুজাউদ্দিন রুবেলের যে প্রতিবেদন, সেই প্রতিবেদনটি এবং প্রতিবেদনটিতে নানান বিষয় উঠে এসেছে। সেই বিষয়গুলো আমরা আরও বিস্তারিতভাবে এখানকার যে সকল ব্যক্তিবর্গ এই মুহূর্তে বসা আছে তাদের থেকে জেনে নিব। তবে এই মুহূর্তে জানতে চাই, যেহেতু কক্সবাজার একটি পর্যটন নগরী এবং অনেক পর্যটক প্রতিনিয়তই কক্সবাজারে আসেন এবং আসলে তাদের কিন্তু ওঠার একটি জায়গা, সেটি হচ্ছে এখানকার যে হোটেলগুলো রয়েছে। তো এখানে আমরা যতটুকু জানতে পেরেছি দুজন হোটেল ব্যবসার সাথে যুক্ত দুজন ব্যক্তি আছেন। আমরা একটু তাদের কাছে প্রথমে জানতে চাই। বসুন আপনি। ধন্যবাদ। আপনার কাছে একটু জানতে চাই যে এই যে আপনাদের এখানকার যে হোটেল ব্যবসা, এক্ষেত্রে কি কি ধরনের সমস্যা আপনারা ফেস করছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক অনেক শুক্রিয়া যে চমৎকার একটি প্রশ্ন করেছেন যে এখানে কি কি সমস্যা আমরা হোটেল সেক্টরে যারা আছি গেস্টদের সেবা দিতে গিয়ে কি কি সমস্যা আমরা ফেস করছি। তো প্রথমত হচ্ছে আমাদের যে রুটঘাটের যে সমস্যাটা রয়েছে, তো রুটটা যদি আলহামদুলিল্লাহ অ্যাকুরেটলি ঠিকঠাক থাকে তাহলে আমরা সম্মানিত অতিথিরা ইজিলি আমাদের কাছে আসতে পারবে, তারপরে তাদের কোনো ক্লেম থাকবে না আমাদের প্রতি।
আর যেটা ফার্স্ট অ্যান্ড লাস্ট আমার কথা, এটা হচ্ছে সেফটি অ্যান্ড সিকিউরিটি। প্রত্যেকটা গেস্টের জন্য কক্সবাজারে আসার পরে নিজের অঞ্চলে যেভাবে চলাফেরা করে স্বাধীনভাবে, ফ্রিডমলি, তো চাচ্ছি যে কক্সবাজারে যারাই আসে তারা যেন ফ্রিলি প্রত্যেকটা রাউন্ড দিতে পারে এবং হোটেল থেকে বিচে ইজিলি আসতে পারে, কোনো প্রকার ছিনতাইকারীর কবরও না পড়ে আর কি, টোটালি সেফলি যেন আসতে পারে আর কি। ধন্যবাদ। আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনার পাশে যিনি বসেছেন তিনি জানাচ্ছিলেন আমাদেরকে যে এখানে রাস্তাঘাটের যে একটি সমস্যা রয়েছে, আমরাও দেখেছি যে নির্মাণাধীন নানান রাস্তাঘাট রয়েছে। তো এক্ষেত্রে কি কোনো সমন্বয়হীনতার বিষয় আপনাদের নজরে এসছে কিনা, যে সরকারি বিভিন্ন যে সংস্থাগুলো রয়েছে তাদের সমন্বয়হীনতার কারণে একই রাস্তা বারবার খোঁড়াখুড়ি যে বিষয়টি আমরা বিভিন্ন জায়গায় দেখে থাকি, আপনাদের এখানেও কি সে ধরনের সমস্যার সম্মুখীন আপনারা হচ্ছেন কিনা? হ্যাঁ, কিছুটা আমাদের আগে বেশি ছিল, এখন কিছুটা কমে আসছে। এগুলো একটু যারা ঠিকাদারি প্রতিষ্ঠান তাদের কিছু গাফিলতি আছে আমার মনে হয়, না হলে কাজটা আরও আগে হবার কথা ছিল। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার এমন একটা পর্যটক এরিয়া বিশ্বের কোথায় নেই। এটা আমরা এমন একটা পর্যটক বান্ধব পরিবেশ চাই, এমন একটা পর্যটক এরিয়া চাই যেখানে আমাদের ট্যুরিস্টরা নিরাপত্তার চাদরে যেন মোড়ানো থাকে। এখানে কোনো রকমের আপনার এই চিন্তাকারী, কোনো রকমের বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ, বিভিন্ন ধরনের আপনার এই মাদকদ্রব্যের এগুলো থেকে আমরা মুক্ত চাই। আমরা এমন একটা শহর চাই, আমরা এমন একটা পর্যটন নগরী চাই যেখানে আমাদের ট্যুরিস্টরা, আমাদের পর্যটকরা নিরাপত্তার চাদরে যেন মোড়ানো থাকে। এটা আমি আশা করি আগামী সরকারের কাছে। ধন্যবাদ। আপনারা দর্শক শুনছিলেন যে এখানে যাদের সাথে আমরা কথা বলেছি তারা পর্যটকদের নিরাপত্তা এবং সর্বতোভাবে নিজেদের নিরাপত্তার বিষয়টির উপরেও তারা জোর দিচ্ছে। আসলেই একটি নিরাপদ কক্সবাজার তারা প্রত্যেকেই চান। তো আমরা দেখছি এখানে আরও কিছু ব্যক্তিবর্গ তারা উপস্থিত আছেন। এই মুহূর্তে আমি আরও একজনের সাথে কথা বলতে চাই। আপনার কাছে আমরা জানতে চাই যে এই যে রোহিঙ্গা একটি বড় সংকট, রোহিঙ্গা সংকট, তো এই রোহিঙ্গা সংকটটি তৈরি হওয়ার পরে কি কক্সবাজারের নিরাপত্তায় বড় ধরনের কোনো প্রভাব পড়েছে? অবশ্যই কক্সবাজার যে এখানে গত এক মাসে খুন হয়েছে প্রায় 100 জনের উপরে, তার অধিকাংশ খুনের জন্য রোহিঙ্গারা দায়ী। তারা ক্যাম্পের বাইরে এসে টাকার খুন খারাপিও চলে যাচ্ছে। আমাদের এখানে রোহিঙ্গা আসার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে এবং বিভিন্ন প্রকার চুরি চিন্তা অবনতি হয়েছে। প্রশাসনে যে বর্তমান যে আগের যে প্রশাসনিক অবস্থা চালানো হচ্ছে, যেহেতু আমাদের জনসংখ্যা কক্সবাজারে 22 লাখ হলে রোহিঙ্গা হচ্ছে প্রায় 15 লাখ, তাহলে আমাদের আগের যে প্রশাসন দিয়ে 22 লাখের প্রশাসন দিয়ে আমরা এখনও চলছি। আমাদের এখানে প্রশাসনিক যে কর্মকর্তা বাড়ানো দরকার, প্রশাসনিক থানা বাড়ানো দরকার, প্রশাসনিক নিয়ন্ত্রণ বাড়ানো দরকার। কারণ এখানে যেহেতু রোহিঙ্গারা ওখান থেকে একটা অকারেন্স করে বা সন্ত্রাস করে এখানে চলে আসছে, তারা যেহেতু আগে থেকে তারা শিক্ষার আলো থেকে বঞ্চিত, বিভিন্ন কারণে তারা এখানেও সন্ত্রাসে জড়িয়ে পড়ছে। আমাদের এখানে যত চিন্তায় চুরি, মোবাইল ছিনতাইকারী বা পর্যটক চিন্তা আমরা ধরা খাই, তার মধ্যে দেখা যায় বেশিরভাগই বার্মাইয়া, নতুন এবং পুরাতন বার্মাইয়ারা। বার্মাইয়া আসার পরে আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতি হয়েছে এবং আমরা আশা করছি যে প্রশাসন এদিকে নজর দিবেন। একজন ডিসি দিয়ে কক্সবাজার সামলানো সম্ভব হচ্ছে না। এখানে প্রতিনিয়ত ভিআইপিরা আসেন, বিভিন্ন রাষ্ট্রদূতরা আসেন, বিভিন্ন লোকজন, উনি ওদের প্রোটোকল করতে চলে যায়। ফলে আমাদের কক্সবাজারের মানুষ যে সার্ভিস পাওয়ার কথা সেটি তারা পাচ্ছে না। ফলে আমরা মনে করি এখানে কক্সবাজার যে অন্তত আলাদা একটা জোন করে 2 জন এখানে জেলা পরিষদ দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। এবং পাশাপাশি আমাদের পুলিশ, আমাদের গোয়েন্দা সংস্থা, আমাদের বিভিন্ন কিছু বাধা। কারণ এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে একদিকে মাদক, একদিকে রোহিঙ্গা, আরেকদিকে হচ্ছে সমুদ্র সৈকতের দখলদারিত্ব। এখানে ব্যক্তিগতভাবেও দখল করছে, সরকারি সংস্থা এমনকি বাহিনীরাও এখানে সমুদ্রের বালিয়াড়ি দখল করছে। এটি আমাদের পরিবেশ প্রকৃতির জন্য মারাত্মক ক্ষতি হচ্ছে। পাশাপাশি আমাদের পর্যটনের প্রধান প্রতিবন্ধকতা আমরা মনে করি সেটা হচ্ছে আমাদের চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক। এটি যতদিন আমি এই বিষয়টি নিয়ে আবারও আপনাদের সাথে কথা বলবো। প্রথমেই যে বিষয়টি বলতে চাচ্ছিলেন তারা এবং যে বিষয়টি ইতিমধ্যে আলোকপাত করেছেন সেটি হচ্ছে রোহিঙ্গা ইস্যু এমন একটি ভয়াবহ অবস্থায় পৌঁছেছে যে যার প্রেক্ষিতে আসলে কক্সবাজারের সার্বিক নিরাপত্তা অত্যন্ত ঝুঁকির মুখে পড়েছে। এবং আরও একটি বিষয় আমরা প্রায়শই শুনে থাকি সেটি হচ্ছে মাদকের ভয়াবহ বিস্তার। এবং এই মাদকের যে ভয়াবহ বিস্তার, এই বিস্তারের সাথেও কিন্তু কোনো না কোনোভাবে রয়েছে এই রোহিঙ্গাদের ইস্যু। তো সেই বিষয়টি এখানে আরও একজন ব্যক্তি আছে, আমরা ওনার কাছে একটু জানতে চাই যে এই মাদকের বিস্তারের যে ভয়াবহতা এই মুহূর্তে কক্সবাজারে, সেটির পেছনেও রোহিঙ্গাদের দায় কেমন দেখছেন আপনি? অবশ্যই এটা ব্যাপকভাবে আসলে রোহিঙ্গারাই জড়িত। কক্সবাজারে বিগত টাইমে এরকমেরভাবে ছিনতাই, রাহাজানি বা মাদকের ইয়ে ছিল না,
ইদানিং এত বাড়ছে যেটা আসলে কক্সবাজারে যারা স্থানীয় মানুষ তারাও এখানে টিকতে পারছে না ওদের কারণে। পাশাপাশি আমি আর একটু সংকটের কথা বলতে চাই। কক্সবাজারের পর্যটনের সংকটের ব্যাপার আপনারা যেহেতু বলেছেন, কক্সবাজারের সবচেয়ে আমি দেখছি বড় সংকট হচ্ছে আমাদের যে ফুটপাতগুলো আছে সব বেদখল হয়ে গেছে। এই ব্যাপারে আসলে আমরা ডিসি প্রশাসন বা বিভিন্ন জায়গায় বলেছি, কখনো এটা সমাধান হয়নি, বরং আরও বেশি হয়েছে। আপনারা দেখলে অবাক হবেন যে এই পাশে সুগন্ধা পয়েন্টটা হচ্ছে আমাদের একেবারে গুলিস্তানের থেকেও খারাপ হয়ে গেছে। এটাকে আমরা যে কোনোভাবে যদি আপনারা এটাকে ইয়ে করতে পারেন যে এইখানে এই যে ফুটপাত দখল করে যে হকাররা একটা ইয়ে নষ্ট করে ফেলছে যে পরিবেশটা, এটাকে কোনোভাবে আমরা ঠেকাতে পারছি না। পাশাপাশি আমাদের এই এসটিপি প্ল্যানটা নাই কক্সবাজারে, বা সেটার হয়তো কার্যকরী কোনো নাই, সব বজ্রগুলো কিন্তু সাগরেই চলে যাচ্ছে। এটাও আমাদের অবশ্যই যে কোনোভাবে কলাপসিবল করতে হবে। এইগুলো যদি আমরা না করতে পারি তাহলে পর্যটন নিয়ে আসলে আমরা যে স্বপ্ন দেখি স্বপ্নগুলো বৃথা হয়ে যাচ্ছে। পাশাপাশি আরেকটা ব্যাপার বলতে চাই, কক্সবাজার পর্যটন শহর, পর্যটন নগরী, কিন্তু আমরা দেখি 3 মাসে আমাদের এত পর্যটক আসে যে আমরা রাখতে পারি না, অথচ বাকি যে 9টা মাস বা ধরেন 8টা মাস আমরা আসলে এত পর্যটক পাই না। এবং অনেক ব্যবসায়ী, বিশেষ করে হোটেল, আমরা ট্যুর অপারেটর, আমরা তখন অনেক সমস্যায় থাকি। বা ধন্যবাদ আপনাকে। আমরা এই বিষয়টি নিয়েও অন্যান্য বা আপনার সাথেও আবার এসে কথা বলবো। আমরা একটু দেখছি এখানে একজন নারী ভোটার রয়েছেন আমাদের, আরেকজন ব্যক্তি এইমাত্র যার সাথে আমি কথা বলেছি তিনি বলছিলেন যে আসলে ফুটপাতগুলো বেদখল হয়েছে। তো সব মিলিয়ে কক্সবাজারের বর্তমান যে পরিস্থিতি সেটি কি নারী বান্ধব? আপনারা কি খুব স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারছেন, বা কি ধরনের সমস্যা আপনারা ফেস করছেন প্রতিনিয়ত, সেই বিষয়টি একটু আপনার থেকে জানতে চাই। জি ধন্যবাদ। প্রথমেই বলতে চাই যে ভাইয়া একটু আগে বলেছেন যে আমাদের এখানে যে রাস্তাগুলো আছে সেগুলো বেশিরভাগই হচ্ছে মানে কিছু গাড়ির কারণে, যেগুলো ফুটপাতের ধারে বসানো হয় সেই গাড়িগুলোর কারণে রাস্তাগুলো ছোট হয়ে গেছে, যার কারণে যে ফুটপাতে হাঁটার জন্য একপাশে যে রোডটা আছে সেখানে যে একজন নারী এবং একজন পুরুষ একসাথে হেঁটে যাবে ওই পরিস্থিতিটা হচ্ছে আমাদের এখানে নাই এখন। কারণ মানুষ অনেক বেশি, গাড়ি অনেক বেশি, যার কারণে যে হেঁটে একটা জায়গা আমি যেতে পারবো অতটুকু স্পেসটা এখানে কক্সবাজারে মানে যেটা ছিল সেটা এখন শেষ হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে যখন একটা মেয়ে স্কুলে যাচ্ছে তাকে দেখতে হতে পাচ্ছে সে গাড়িতে ঘন্টার পর ঘন্টা বসে আছে, তার পরীক্ষার হলে পৌঁছতে দেরি হয়ে যাচ্ছে, তার স্কুলে ক্লাস মিস হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। আবার ধরেন একটা পেশেন্টস যখন হসপিটালে নিয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে অ্যাম্বুলেন্স ছেড়ে তো আর পেশেন্টকে হাতে করে কোলে করে হসপিটালে নিয়ে যাওয়া সম্ভব না। সেক্ষেত্রে যেটা হচ্ছে সেই রাস্তার ধারে যে গাড়িগুলো আছে সেগুলোর কারণে অনেক সময় জ্যাম পড়ে যায়, তখন মানুষজন হেঁটেও কোথাও যেতে পারে না, তখন সেই যে পেশেন্টটা সে হচ্ছে হসপিটালে ঠিক মতন পৌঁছতে। আচ্ছা, এই বিষয়টি নিয়ে আসলে কোনো সমাধানের পরামর্শ কি রয়েছে, যে ঠিক কি করণীয়? যদি আমি বলতে চাই, যেহেতু আমাদের সামনে এই নির্বাচন হতে যাচ্ছে, যারা নির্বাচিত হবেন তাদের কাছে একটাই প্রত্যাশা থাকবে, সেটি হলো তারা যখন নির্বাচিত হয়ে এখানে আসবেন তখন যেহেতু পুরো দেশের দায়িত্ব তাদের হাতে থাকবে, তাদের প্রত্যেকটা জেলার প্রত্যেকটা উপজেলার কি সমস্যা রয়েছে সব সমস্যা তো একসাথে সমাধান করা সম্ভব না, সেক্ষেত্রে স্পেসিফিক কিছু সমস্যা তাদেরকে চিহ্নিত করে সেক্ষেত্রে সেই জিনিসগুলো নিয়ে কিভাবে পদক্ষেপ গ্রহণ করলে সেটাকে সমাধান করা যাবে তাদের সেই নিয়ে একটু ব্যবস্থাটা গ্রহণ করতে বলবো। এই ধন্যবাদ। আমরা ওনার কথা শুনছিলাম এবং তিনি খুব গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্ট তুলে ধরেছেন, যে বিষয়টি আসলে কিছু সময় আগেও আমরা আলাপ করেছি, যে অপরিকল্পিত নগরায়ন এবং যানজটের কারণে নানানভাবে আসলে দুর্ভোগ পোহাতে হচ্ছে এখানকার বাসিন্দাদের। তো আরেকটি বিষয় জানিয়ে রাখছি যে এই মুহূর্তে আমরা আছি কক্সবাজার সমুদ্র সৈকতের পাশে। আমরা দেখতে পাচ্ছি প্রচুর পর্যটক কিন্তু সমুদ্র সৈকতে তারা নামছেন। তো যে বিষয়টি এর আগে উঠে এসেছে, এখানে লাইফগার্ড সার্ভিস দিচ্ছেন এমন একজন ব্যক্তি আছেন। আমরা তার কাছে জানতে চাই যে এই যে কক্সবাজার সমুদ্র সৈকতে যেই পর্যটকরা আসছেন তাদের নিরাপত্তার জন্য তারা কতটুকু করতে পারছেন, বা কতটুকু আসলে করার জন্য সক্ষমতা তাদের রয়েছে, বা আরও কি করলে তাদের সক্ষমতা বাড়বে যার প্রেক্ষিতে পর্যটকদের আরও বেশি পরিমাণে নিরাপত্তা তাদের দেওয়া সম্ভব হবে। তো যে বিষয়টা আমি বলছিলাম যে আসলে আপনাদের আরও কি বিশেষ পদক্ষেপ নিলে এই পর্যটকরা এখানে নিরাপদে থাকতে পারবে, বা কি ধরনের দুর্ঘটনা কেন হচ্ছে সেটিও একটু আমাদের জানান প্লিজ। আসলে আমাদের সমুদ্র সৈকতটা দীর্ঘ এবং সব জায়গায় কিন্তু পর্যটকরা নেমে যায়। তার মধ্যে তিনটা পয়েন্টের কিছু জায়গাতে লাইফগার্ড সার্ভিসটা রয়েছে। তো আমরা নির্দিষ্ট একটা এরিয়া দিয়ে সেখানে সার্ভিস দিয়ে থাকি। তো এমনি যেই সংখ্যক পর্যটক কক্সবাজারে আসে সেই সংখ্যক এখানে উদ্ধারকর্মী নেই। আমরা লোকবল সংকট থাকে, আমাদের উন্নত মানের ইকুইপমেন্ট নাই,
তারপরে আমরা ওই বিভিন্ন ধরনের যে সাপোর্টগুলো প্রয়োজন সেগুলো নাই। তো আমরা অবশ্যই চাইবো পর্যটকরা যেখানে যেখানে সমুদ্রে নামে সেখানে তাদের নিরাপত্তাটা দেওয়া হোক। তার কারণ সবাই কিন্তু শহরের বিভিন্ন কোলাহল থেকে কক্সবাজার একটু রিল্যাক্সে সময় কাটানোর জন্য আসে। সেখানে যদি একটা পর্যটক সিগাল পয়েন্টে নামে আমরা যদি যাই নিষেধ করি এখানে লাইফগার্ড সেবা নেই, আপনারা এখান থেকে উঠে যান, তাহলে এটা আসলে বিরক্তিকর পর্যটকদের জন্য। তো আমরা চাইবো আমরা যারা আছি 27 জন মাত্র লাইফগার্ড, এটার সংখ্যা আরও অনেক বাড়ুক। সব জায়গায় যাতে পর্যটকরা বিচরণ করতে পারবে এবং সবাইকে যাতে উন্নত মানের সেবাটা দেওয়া হয়। তো সেদিক থেকে সবাই একটু আন্তরিক হলে এটা আসলে সব জায়গায় পর্যটকদের জন্য নিরাপদ হবে। ধন্যবাদ। দর্শক, আমরা যেই নির্বাচনের পথ চলা অনুষ্ঠানটি করছি এটি আসলে একটি নির্বাচনী এলাকার যে টেকসই উন্নয়ন, সেই টেকসই উন্নয়নের লক্ষ্যেই বিভিন্ন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের মতামত আমরা গ্রহণ করছি। তো এই মুহূর্তে আমাদের আরও একজন সহকর্মী রয়েছেন মানিকগঞ্জে, ইউসুফ আলী। আমরা সেখানে নির্বাচনের যে হালচাল সে বিষয়ে তার থেকে তথ্য নিতে সরাসরি চলে যেতে চাই তার কাছে। এই ধন্যবাদ আপনাকে। তো মানিকগঞ্জেও কিন্তু প্রতীক বরাদ্দের সাথে সাথে জমে উঠেছে আসলে এইটা যারা নেতাকর্মী, প্রার্থী, সমর্থক, যারা স্বতন্ত্র প্রার্থী আছে তাদের মধ্যে যে একটা ইমেজ তা কিন্তু সৃষ্টি হয়েছে। আজকে সকালে কিন্তু এটা আসলে জেলা প্রশাসক বা রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের সাথে বিভিন্ন আচরণবিধি নিয়ে কথা বলেছেন এবং সেই সাথে কিন্তু পরবর্তী 12টা থেকে 1টা পর্যন্ত প্রতীক বরাদ্দ দিয়েছেন। তারপরেই কেউ কেউ কিন্তু আজকে যদি প্রচারণার কোনো বিধি নিষেধ রয়েছে তারপরেও কিন্তু তারা কোনো প্রার্থী প্রতীক নিয়ে তারা কিন্তু উল্লাস এবং আনন্দ এবং কি স্লোগান দিয়েছে। তারা কিন্তু আসলে এটা আমি জিজ্ঞেস করেছিলাম রিটার্নিং কর্মকর্তার সাথে, তারা বলেছেন যে এটাকে তারা কিন্তু লক্ষ্য করে তাদেরকে সতর্ক করা হচ্ছে। কালকে থেকে এই ত্রয়োদশ যে জাতীয় নির্বাচন রয়েছে সেইটি নির্বাচনে কিন্তু প্রচার প্রচারণা জমে উঠবে বলে মানিকগঞ্জের যে চারদিকে যে দেখা যাচ্ছে তা কিন্তু শুরু হয়েছে। এই যে পদ্মা, যমুনা, ইছামতি, ধলেশ্বরী এবং যে কালীগঙ্গা নদী বিস্তৃত এই মানিকগঞ্জ জেলায় যেহেতু 13,26,241 জন ভোটার রয়েছে, এই ভোটারদের কিন্তু অনেক প্রত্যাশা রয়েছে আর প্রার্থীদের কিন্তু বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে। সেই প্রতিশ্রুতি অনুসারে কিন্তু যারা এখানকার ভোটার রয়েছে সেই ভোটারদের প্রতিশ্রুতি কিন্তু পূরণ হয়নি বিগত সময়ে। আমাদের এই মানিকগঞ্জটি কিন্তু একটি কৃষি প্রধান এলাকা এবং এখানে যে মূল সমস্যাগুলো রয়েছে সেটা নদী ভাঙ্গন এবং কৃষির যে সমৃদ্ধ এবং ঢাকার খুব নিকটবর্তী হওয়া সত্ত্বেও এখানে কিন্তু সেই রকম আসলে কোনো যে বাণিজ্যিক এলাকা গড়ে ওঠেনি। সেদিকে কিন্তু এখানে পুরুষ ভোটার রয়েছে 1.5 মিনিট, এখানে যে 6,63,251 জন যে পুরুষ ভোটার রয়েছে তারা কিন্তু প্রত্যক্ষভাবে আসলে কৃষিকাজের প্রতি নির্ভরশীল এবং প্রতি বছর কিন্তু এই পদ্মা, যমুনা, ইছামতি নদীতে ভাঙনের শিকার। আর এই প্রতিশ্রুতি কিন্তু যারা প্রার্থী রয়েছে তারা কিন্তু দিচ্ছে। প্রার্থীরা বলছে যে তাদের প্রতিশ্রুতি অনুসারে তারা বিভিন্ন জায়গায় কাজ করছে এবং আজও তারা কিন্তু আসলে বিধিনিষেধ বের হয়ে মানিকগঞ্জের বিভিন্ন প্রার্থী কিন্তু বিভিন্ন দ্বারে দ্বারে যাচ্ছে এবং প্রচারণা করছেন। তো এখানে নারী ভোটারও কিন্তু বেশ কিছু রয়েছে, 6,62,981 জন এবং 9 জন রয়েছে তৃতীয় লিঙ্গের ভোটার। এখানে 65,575 জন যে আপনার নতুন ভোটার রয়েছে। এই নতুন ভোটারেরা কিন্তু অনেকে প্রত্যাশা করছেন এইটা নির্বাচনকে ঘিরে। এই ছিল আমার কাছে মানিকগঞ্জ থেকে নির্বাচনের সর্বশেষ তথ্য। দর্শক, আবারও ফিরছি নির্বাচনের পথ চলার। এই মুহূর্তে আমি যেখানে আছি কক্সবাজার লাবণী সমুদ্র সৈকতের যে পয়েন্টে, এখানে চায়ের আড্ডায় যে সকল ব্যক্তিরা আছেন তাদের মতামত জানতে চাই। এই মুহূর্তে আরও কয়েকজনের সাথে আমরা কথা বলবো। আমরা জানি যে কক্সবাজারের যেই ব্যবসা, মূলত পর্যটন ব্যবসা, যারা ব্যবসায়ী রয়েছেন এটি একটি মৌসুমি ব্যবসা। তো সেক্ষেত্রে 12 মাস আসলে কিভাবে পর্যটকদের আনা যায় এবং কিভাবে তাদের নিরাপত্তা দেওয়া যায় সেই বিষয়টি একটু আপনার থেকে জানতে চাই। জি, ধন্যবাদ। যেহেতু কক্সবাজার একটি পর্যটন এলাকা, এখানে যেমন সম্ভাবনা আছে তেমন সমস্যা আছে। তো আমরা যারা পর্যটন উদ্যোক্তা, আমরা চাচ্ছি যে পর্যটকগুলি দেশের বিভিন্ন প্রান্ত থেকে কক্সবাজার আসে তারা যাতে শুধু সিজন কেন্দ্রিক না আসে, সারা বছর যাতে তারা আসে, তাহলে আমাদের জাতীয় অর্থনীতিতে যেভাবে আমরা ভূমিকা রাখতে পারবো, পাশাপাশি আমাদের এই যে পর্যটন ব্যবসায়ী যারা আছে তারাও লাভবান হবে এবং
প্রচুর লোকের, আমাদের লক্ষ লক্ষ লোকের কর্মসংস্থান হবে। এজন্য আসলে আমাদের সরকারি যে সংস্থাগুলি আছে, আমাদের ট্যুরিজম মিনিস্ট্রি এবং পর্যটন কর্পোরেশন এবং আপনার ট্যুরিজম বোর্ড এবং আমাদের যে স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসকের মাধ্যমে উদ্যোগ গ্রহণ করে কিভাবে সারা বছর পর্যটকদেরকে আনা যায় এই ব্যবস্থাটা করা দরকার। এবং এখানে বিনোদনের ব্যবস্থা খুবই কম। একটা পর্যটক এসে যে কক্সবাজার 2-3 দিন ধরে থাকবে, এই ধরনের কোনো পরিবেশ এখনো সৃষ্টি হয়নি। আমি আপনার পাশে যিনি আছেন ওনার কাছেও আসলে এই বিষয়টি জানতে চাই যে 120 কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকতের মাত্র 3 থেকে 4 কিলোমিটার আসলে বর্তমানে ব্যবহৃত হচ্ছে। তো সেক্ষেত্রে উনি যেমনটি বলছিলেন যে আরও বিনোদনের ব্যবস্থা বাড়ানো এবং জোন ভিত্তিক আসলে পর্যটন ব্যবস্থা তৈরি করা যায় কিনা, কি মনে করছেন আপনি? ধন্যবাদ সময় টিভিকে। ওয়ার্ল্ডের লংগেস্ট সি বিচ কক্সবাজারের বালুকামি বিচের পরিমাণ হচ্ছে যে আপনার নাজিরার টেক থেকে সাবরাং 0 পয়েন্ট পর্যন্ত। আমরা গভর্নমেন্টের অনেকগুলো কমিটিতে কক্সবাজারকে 20টা জোনে ভাগ করতে বলেছি। কক্সবাজারকে পর্যটনকে বিকশিত করতে হলে পর্যটনকে লালন আমাদের সবার থেকে মন এবং মেধা মননে লালন করতে হবে এবং পর্যটনকে আরও বেশি বিকশিত করার জন্য ট্যুরিজম বোর্ড, আপনার জেলা প্রশাসন, পরিবেশ মন্ত্রণালয়, আপনার পর্যটন পুলিশ, এদের সমন্বয়ে একটা আপনার আপনার কি বলতাম, এটা হচ্ছে যে একটা কমিশন গঠন করতে হবে এবং একটা সেন্ট্রাল সার্ভিস একই আমব্রেলার নিচে সব সার্ভিস পাবে। তাহলে পর্যটনটা আরও বিকশিত হবে এবং পর্যটনটা আরও লালন হবে, পর্যটকরাও সুযোগ সুবিধা বেশি পাবে। আর বিশেষ করে আমার ভাই মুকিম ভাই যেটা বলেছে, এখানে কক্সবাজারের বিনোদনের আসলে শুধু বালুকামি বীজ থাকলে হবে না, ট্রাফিক ব্যবস্থা উন্নত করতে হবে, যত্রসত্র ময়লার বাগান এগুলি উচ্ছেদ করতে হবে। সর্বোপরি কক্সবাজারের পর্যটক লালন করতে হলে, পর্যটককে বিকশিত করতে হলে বিচ ম্যানেজমেন্ট কমিটি নামে যে একটা কমিটি আছে, এই কমিটি বিলুপ্ত করে কক্সবাজারকে লালন করে এরকম সব সেক্টরকে নিয়ে বসে একটা পূর্ণাঙ্গ কমিটি দিলে পর্যটন আরও বহুলাংশে বৃদ্ধি পাবে। যেমনটি শুনছিলেন, আমি আরেকজনের কাছে যেতে চাই। আবার পেছনে আরেকজন নারী ভোটারকে আমরা পেয়েছি, তার কাছে একটু যেতে চাই যে বর্তমানে আমরা দেখছি যে প্রচুর নারী পুরুষ পর্যটকরা তো আসছেনই, আসলে নারী পর্যটকদের জন্য কক্সবাজার কতটুকু নিরাপদ, আপনি কি মনে করছেন? ধন্যবাদ। বিভিন্ন নিউজ চ্যানেল আমরা অনেক সময় দেখতে পাই যে নারী পর্যটকদের বিভিন্ন ধরনের ভিডিও ক্লিপ নিয়ে ছাড়া হয়। তো বলবো যে সবার এইসব বিষয়ে আসলে সতর্ক থাকা উচিত যে একজন নারী এখানে ঘুরতে এসেছে, তার একটা ব্যক্তিগত বিষয় থাকতে পারে অথবা অনেকের এগুলা জনসমক্ষে আসাটা অনেক পারিবারিক সমস্যাও হতে পারে। তো এইসব বিষয় আসলে ফোনে ক্যাপচার করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছাড়া, বিভিন্ন ওয়েবসাইটে ছাড়া, এগুলো আসলে পর্যটকদের জন্য অনেক প্রবলেম হয়। তো এসব বিষয়ে যাতে সবাই যার যার ব্যক্তিগত দিক থেকে সতর্ক থাকে, এটাই আসলে উচিত সবার। আচ্ছা, একই সাথে আমরা মাঝে মাঝে দেখি যে সমুদ্র সৈকতে যে সকল পর্যটকরা আছেন তাদের সাথে এখানে যারা ফটোগ্রাফার রয়েছেন তাদেরও কিছু ঝামেলার বিভিন্ন ফুটেজ আমরা বিভিন্ন সময় দেখে থাকি। তো এই বিষয়টি সম্পর্কে কি আপনি ওয়াকিবহাল আছেন? হ্যাঁ, এখানের যারা ফটোগ্রাফার আছে, হয়তো পর্যটকরা বলেছে আমাদের 50টা ছবি দরকার অথবা 100টা ছবি দরকার। পর্যটকদের সাথে ওরা বেশিরভাগ করে কি 1000টা ছবি তুলে, 500টা ছবি তুলে, তারপর বলে এই সব ছবি আপনাদের নিতেই হবে অথবা আপনাদের অবশ্যই এটার জন্য পেমেন্ট করতে হবে। তো এগুলো আসলে এখানকার মানে যারা পর্যটক আসতে চায় ওদের হলো যে বলে কি ফটোগ্রাফাররা আমাদের সাথে এমন করে ওমন করে। এইসব বিষয়ে আসলে ফটোগ্রাফারদের একটু যদি না করে তাইলে এই যে যেন ফটোগ্রাফাররা এ ধরনের বিষয় না করে, সেক্ষেত্রে প্রশাসনের আসলে কঠোর হওয়ার কি ধরনের বিষয় দিয়ে আপনাদের নজরে এসছে? প্রশাসন কি আরও কঠোর হওয়া উচিত কিনা এই বিষয়ে? হ্যাঁ, অবশ্যই কঠোর হওয়া উচিত, কারণ পর্যটকদের এসব হানিকারক, মানে এসব ইয়ারা করে, তাই জন্য পর্যটকরা অনেক অসুবিধায় ভোগে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এই যে বিষয়টি আসলে কক্সবাজার সমুদ্র সৈকতে আমরা যে সকল ব্যবসায়ী দেখি, এখানে নানান শিক্ষার ব্যবসায়ী রয়েছেন, কেউ কম শিক্ষিত, কেউ উচ্চ শিক্ষিত, যার কারণে তাদের আচরণেরও ভিন্নতা আমরা দেখি। তো সেক্ষেত্রে একটি বড় প্রশ্ন এসে দাঁড়িয়ে যায় যে কক্সবাজারের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাটি আসলে বর্তমানে কোন অবস্থায় আছে, সেটি কি সকলের জন্য সহজলভ্য কিনা, এই বিষয়ে জানতে চাই। এখানে একজন দর্শক রয়েছেন, আপনি বসুন প্লিজ। একটু আপনার কাছে জানতে চাই যে কক্সবাজারের শিক্ষার পরিবেশটি নিয়ে আপনার আসলে মতামত কি, এবং সামনে যিনি জনপ্রতিনিধি আসবেন তার কাছে চাওয়ার কিছু আছে কিনা? ধন্যবাদ সময় টিভিকে। আমরা প্রায় বলে থাকি কক্সবাজার একটি উন্নত শহর, কারণ এখানে পর্যটক
রয়েছেন, এখানে আছে অনেক হোটেল, কিন্তু আসলে পর্যটন কিংবা হোটেল এগুলি কখনো একটি টেকসই উন্নয়ন নয়। টেকসই উন্নয়ন তখনই হয় যদি এখানে শিক্ষার উন্নয়ন ঘটে। আমি যেহেতু এমন একটি স্কুলে শিক্ষকতা করি যেখানে বেশিরভাগ ছেলেমেয়েরা নিম্নবিত্তের ছেলে মেয়ে, তো এখানে আমি প্রতিনিয়ত স্বপ্ন ভাঙতে দেখি। আমি দেখি তাদের পরিবারের প্রয়োজনে তারা মাত্র 7-8 পড়ার পরেই এখানে যেহেতু প্রচুর কর্মসংস্থান রয়েছে, হকার, বিভিন্ন ফুটপাতে জিনিস বিক্রি করা এবং ট্যুরিজমদের বিভিন্ন হেল্প করা, এই সেক্টরে তারা চলে যায় তার পরিবারের প্রয়োজনে। এখান থেকে তার স্বপ্নটা ভেঙে যায়। অল্প বয়সে যেহেতু সে কিছু টাকা ইনকাম করতে পারে, সেক্ষেত্রে তার ভবিষ্যৎ ডাক্তার, ইঞ্জিনিয়ার, উচ্চশিক্ষার স্বপ্নটা তার সেখানেই ভেঙে যায়। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই পর্যটন শিল্পকে যদি আমরা বিকশিত করতে চাই, সেক্ষেত্রে শিক্ষা ছাড়া আর আমাদের বিকল্প কোনো পথ নেই। আমাদের এখানে এখন পর্যন্ত একটা শিক্ষার্থীকে উচ্চশিক্ষার জন্য তার জেলা ত্যাগ করতে হয়। আমাদের এই জেলাতে এখন পর্যন্ত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রয়োজন, সরকারের প্রয়োজন আরও আন্তর্জাতিক মানের প্রাইভেট ইউনিভার্সিটিগুলি করা, প্রাইভেট মেডিকেল কলেজগুলি। এবং একই সাথে আমি একটু যুক্ত করি, পর্যটন ভিত্তিক প্রশিক্ষণের কোনো বিষয়াদি আছে কিনা, সেটিতে জোর দিতে চান কিনা আপনারা? অবশ্যই রয়েছে, কারণ এই বিশ্ববিদ্যালয়গুলো শুধু ক্লাসরুম থাকবে না, এখানে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় তৈরি হবে। এখান থেকে আমরা তৈরি করব হোটেল ম্যানেজমেন্ট, এখানে থাকবে পরিবেশ বিজ্ঞানী, এখানে থাকবে মেরিনস বিজ্ঞানী, এখানে থাকবে হসপিটালিটি বিশেষজ্ঞ। এখানে টোটাল এই বিষয়গুলো প্রশিক্ষণ এবং প্রচুর পরিমাণে শর্ট কোর্স, ডিপ্লোমা কোর্স থেকে অনেক কোর্সের রাখা দরকার, যাতে করে। ধন্যবাদ। ওনার সাথে কথা বলে আমরা দেখলাম আসলে কক্সবাজারের শিক্ষার বর্তমান অবস্থা এবং তাদের কি চাওয়া রয়েছে। আমরা আরেকজন এখানে আছেন, তার সাথে একটু কথা বলতে চাই। আমরা জানি যে কক্সবাজার আসলে লবণ চাষের জন্য খুব বিখ্যাত এবং একই সাথে চিংড়ি পোনা উৎপাদন। তো সব মিলিয়ে কিছুদিন আগে কক্সবাজারে আন্তর্জাতিক বিমানবন্দর চালু হয়েও পরবর্তীতে আর চালু হয়নি। তো এই যে ব্যবসা বাণিজ্য প্রসারের ক্ষেত্রে আন্তর্জাতিক বিমানবন্দর চালু হওয়াটা কতটা জরুরি এবং ব্যবসা বাণিজ্যের বর্তমান অবস্থা সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাই। জি, ধন্যবাদ। আসলে কক্সবাজারের যে ভৌগোলিক অবস্থান, এটি একে অর্থনৈতিকভাবে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে এবং সরকার দেরিতে হলেও আমার মনে হয় এর গুরুত্বটা অনুধাবন করেছে, যার কারণেই সরকার কক্সবাজারকে ঘিরে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম হাতে নিয়েছে। এর মধ্যে আমাদের কক্সবাজারে যে আন্তর্জাতিক বিমানবন্দর এবং ডিপ সি পোর্ট সহ বিভিন্ন যে মহেশখালীতে কিছুদিন আগে উন্নয়ন কর্তৃপক্ষ হয়েছে, তো এসবই আমাদের আন্তর্জাতিক ব্যবসায়িক গুরুত্বপূর্ণ অনুধাবন করে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ। তো আমি মনে করি আমরা যদি কক্সবাজারের যে ভৌগোলিক অবস্থান, এটাকে ল্যান্ড রুটে এবং সি রুট এবং বিমান পথে, আকাশপথ, বিমানপথ এবং নৌপথ, এই তিনটি পথেই যদি আমরা আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের একটা গুরুত্বপূর্ণ হাব হিসেবে তৈরি করতে পারি এবং আমাদের যে কক্সবাজারের যে সুনীল অর্থনীতির যে অপার সম্ভাবনা রয়েছে, সেটাকে প্রত্যেকটা সুনীল অর্থনীতির প্রত্যেকটি সেক্টরকে আমরা যদি অ্যাড্রেস করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এর কার্যকারিতা যদি এর সুফল ভোগ করতে পারি, তাহলে শুধু কক্সবাজার থেকেই যে পরিমাণ বার্ষিক আয় করা সম্ভব, সেটা দিয়ে আমি মনে করি আমাদের পুরো বাংলাদেশের বাজেটের একটি সিংহভাগ আমরা ব্যয় মেটাতে সক্ষম হব। ধন্যবাদ। তো এই দর্শক যেমনটি বলছিলেন যে আকাশপথে যোগাযোগ এবং নৌপথে যোগাযোগের কথা, সেক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় চলে আসি, সেটি হচ্ছে সড়ক পথে যোগাযোগের বিষয়টি। যে আমরা দেখেছি যে চট্টগ্রাম থেকে কক্সবাজার আসার পথে মাত্র 2 লেনের মহাসড়ক এবং যার কারণে প্রতিনিয়ত নানান বড় ছোট দুর্ঘটনা ঘটছেই। এই যে চট্টগ্রাম থেকে কক্সবাজারে আসার মহাসড়কটি মাত্র 2 লেনের, এই বিষয়টি নিয়ে পরবর্তী যিনি নির্বাচিত হবেন সে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে আপনাদের প্রত্যাশা কী? জি, ধন্যবাদ। আসলে এটা আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা যে চট্টগ্রাম এবং কক্সবাজার মহাসড়কটি হচ্ছে এক্সটেন্ড হবে, যাতে হচ্ছে আমাদের যাতায়াতের সুবিধা হয় এবং দেখা যাচ্ছে এই রোডে অ্যাক্সিডেন্টের হার অনেক বেড়ে গেছে। তবে এক্ষেত্রে আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে আপনার চুনতির সেখানে একটি বন পড়েছে। তো যদি এই সড়কটি হয় এবং সেখানে পরিবেশ রক্ষা করে যাতে একটি ইন্টিগ্রেটেড একটি হাইওয়ে করা যায়, আমাদের সেটাই প্রত্যাশা। ধন্যবাদ।
তো এই দর্শক বলছিলেন পরিবেশের কথা, যে পরিবেশ রক্ষা করে কিভাবে আসলে মহাসড়কটি আরও প্রশস্ত করা যায়, যার প্রেক্ষিতে পরিবেশও রক্ষা পাবে এবং একই সাথে কিন্তু যে সড়ক দুর্ঘটনা, সেই সড়ক দুর্ঘটনার পরিমাণও অনেক কমে যাবে, যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। আমার এখানে আরও একজন আছে, আমি একটু ওনার সাথে কথা বলতে চাই। সেটি হচ্ছে, ওনার সাথে আমরা যে বিষয়ে কথা বলতে চাই সেটি কক্সবাজারের যে ঐতিহ্য এবং সংস্কৃতি, সেটি নিয়ে। আসলে একটি পর্যটন নগরী তখনই সুন্দরভাবে গড়ে উঠবে যখন তার ঐতিহ্য এবং সংস্কৃতি সেটি পর্যটকদের কাছে সুন্দরভাবে তুলে ধরা সম্ভব হবে। একটু আপনি যদি সামনে এখানে আসতেন, একটু আপনার সাথে কথা বলতে চাই যে কক্সবাজারের যে ঐতিহ্য এবং যেই সংস্কৃতির বিষয়টি রয়েছে সেটি আসলে পর্যটকদের কাছে কি তুলে ধরা হচ্ছে, বা তুলে ধরার জন্য কি করণীয়? ধন্যবাদ। কক্সবাজারে হচ্ছে পুরো কক্সবাজার না, পুরো চট্টগ্রামে হচ্ছে অনেক ধরনের হচ্ছে শিল্পীর বসবাস। এখানে হচ্ছে বাউল আছেন, তারপর হচ্ছে যারা হচ্ছে কি পথে ঘাটে যারা গান করেন ওই ধরনের শিল্পীরাও এখানে আছেন, এবং সবচাইতে বেশি মানের হচ্ছে সার্ভিস দিয়ে যাচ্ছেন হচ্ছে কি এখানকার যেই শিল্পী। বাংলাদেশের প্রত্যেকটা জায়গা থেকে হচ্ছে বিভিন্ন মানুষজন আসেন। বিনোদনের একমাত্র মাধ্যম হচ্ছে সংস্কৃতি এবং গান, মিউজিক এগুলা। এবং আমি আজকের এই প্রোগ্রাম থেকে একটা জিনিস আশা করব, এবং সেটা হচ্ছে কি বাংলাদেশের প্রত্যেকটা শিল্পী এবং প্রত্যেকটা সাংস্কৃতিক মানুষ তারা যেন তাদের নিজস্ব যেই সংস্কৃতি, সেই সংস্কৃতি যেন সুন্দরভাবে তারা পালন করতে পারে, এই আশাটা আমি আজকের এই প্রোগ্রাম থেকে রাখছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, কক্সবাজারের নানান সমস্যার কথা উঠে এসেছে, নানান সম্ভাবনার কথা উঠে এসেছে, দর্শকদের প্রত্যাশার কথা আমরা শুনেছি, পর্যটকদের প্রত্যাশার কথা আমরা শুনেছি। আমরা আবারও আমাদের যে সহকর্মী রয়েছেন সুজাউদ্দিন রুবেল, তার কাছে যেতে চাই যে আপনিও শুনছিলেন আমার সাথে যে আসলে এখানে যারা আছেন তাদের কি কি সমস্যা এবং কি কি আশা তারা করেন যে পরবর্তী জনপ্রতিনিধিদের কাছে। এর সাথে কোনো সমস্যার বিষয়কে আপনি যোগ করতে চান কিনা, যেটি আপনার এই দীর্ঘ সময়ের সাংবাদিকতার যে পথ চলা, সে পথ চলায় আপনি দেখেছেন যে যেটি সমস্যার সমাধান খুবই জরুরি, কিন্তু এখনও সেই সমস্যাটি সমাধান হয়নি। কক্সবাজারটা হচ্ছে এখানে পর্যটন রাজধানী বলা হয়। এটা বারবার সবাই আসলে এখানে দাবি করে আসে, এটা পরিকল্পিত যাতে পর্যটন নগরী গড়ে তোলা হয়, কিন্তু এখন অবধি স্বাধীনতার পরবর্তী সময় হচ্ছে এখনও পর্যন্ত সেভাবে পরিকল্পিত একটি পর্যটন নগরী হয়নি, যেটা সবচেয়ে বারবার মানুষ দাবি করে আসছে। এখানে আন্তর্জাতিক এয়ারপোর্টটা দ্রুত চালু হলে, তারপর রেল শুধু 4 জোড়া ট্রেন আসছে, আরও ট্রেন বাড়ানো, কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কটা 6 লেনে করার মানুষের প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে, যার কারণে আন্দোলন করছে। এই সমস্যাগুলো অতি দ্রুত সময়ে আসলে যারা জনপ্রতিনিধি হবেন, এটা সবার প্রত্যাশা থাকবে যাতে এই কাজগুলো দ্রুত করা হয়। আর যদি এটাকে এটি পর্যটন নগরী হিসাবে গড়ে তোলা হয়, দেশি বিদেশি পর্যটক যদি আসে, তাহলে এখানকার যে অর্থনীতির চাকা যেমন গতিশীল হবে, ঠিক তেমনি এখান থেকে আয় দিয়ে পুরো বাংলাদেশের অর্থনীতির প্রেক্ষাপটটা পাল্টে যাবে, এটাই সবার ধারণা। আসলে এই কক্সবাজারকে যদি আমরা দেশি বিদেশি পর্যটক মুখী যদি করতে পারি, বিদেশি পর্যটক জন্য আলাদা পর্যটন যদি করতে পারি, তাহলে এটা নিশ্চয়ই আমারও আসলে এটা আমরা তো প্রায় সময় এই সমস্যাগুলো নিয়ে বারবার প্রতিবেদন করি। তো আসলে সবাই মনে করে যে কক্সবাজারের আয় দিয়ে পুরো বাংলাদেশের যে অর্থনীতির ব্যবস্থাপনা, এটা আমূল পরিবর্তন ঘটবে। ধন্যবাদ। আমি আপনার কাছে আবারও আসবো বিদেশি পর্যটকদের বিষয় নিয়ে। তার আগে আরেকজন নবীন ভোটার এখানে আছে, ওনার সাথে একটি বিষয় জানতে চাই। আমরা বিভিন্ন সময় শুনেছি যে কক্সবাজারে সুপেয় পানির সংকট। আসলে আপনি কি এই সংকটটি মানে কখনো ভুক্তভোগী হয়েছেন, বা কি করা উচিত বলে আপনি মনে করছেন? আমি ভুক্তভোগী আসলে হইনি। আমি চাই পানি সংকটে নলকূপ বসানো হোক, এতটুকু চাই। আচ্ছা, সুপেয় পানির সংকট রয়েছে এমন বিষয় আপনি কি আসলে শুনেছেন কখনো? বা আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই যিনি আসলে তুলনামূলক আরও অভিজ্ঞ আমরা মনে করছি। সুপেয় পানির সংকট কক্সবাজারে, আপনি বসুন প্লিজ। সুপেয় পানির সংকট রয়েছে, এই অভিযোগটি আমরা প্রায়শই শুনে থাকি। আমার নাম মাহবুবুর রহমান, আমি সুশাসনের জন্য নাগরিক সুজন কক্সবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক। আমি যেটা বলতে চাই, সুপেয় পানির যে কথা বলছেন, এটা তো আমাদের এখানে একেবারে নিম্নস্তরে নেমে যাচ্ছে। এটার যে সংকটটা, এটা হচ্ছে আপনাদের এখানে মানুষের চাপ বেশি বেড়ে গেছে। আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই আমার মনে হয় অনেকে আলোচনা করেছেন কক্সবাজারের পর্যটন এবং সম্ভাবনা এবং সংকট। আমি যে জায়গাটার কথা বলতে চাই, এটা হচ্ছে কক্সবাজারের যে পর্যটনের সম্ভাবনা, এটা সংকটের অন্যতম প্রধান ইস্যু হচ্ছে রোহিঙ্গা ইস্যু। আমাদের এখানে কক্সবাজারে বর্তমানে যে 2017 সালের পরে সরকারি হিসাবে 12-13 লাখ এবং এর বেসরকারি হিসাবে আরও বেশি, এবং 1980 সালের পর থেকে এখানে যেভাবে রোহিঙ্গারা এসেছে, এখন রোহিঙ্গারা কিন্তু আর ক্যাম্পে সীমাবদ্ধ নাই।
আপনি জানেন যে কক্সবাজার জেলাতে আমাদের তথ্য অনুযায়ী অন্ততপক্ষে 2 থেকে 2.5 লাখ রোহিঙ্গা তারা ইতিমধ্যে কক্সবাজারের বাসিন্দা হয়ে গেছে। তারা এনআইডি পেয়ে গেছে, জন্ম নিবন্ধন পেয়েছে, এমনকি কক্সবাজারের খাস জায়গার 65% দখল করে আছে রোহিঙ্গারা। তো সেক্ষেত্রে আমি একটু ইন্টারাপ্ট করছি আপনাকে, আপনি সুজনের একজন সম্মানিত সদস্য, সাধারণ সম্পাদক, অর্থাৎ সেক্ষেত্রে দুর্নীতির একটি বড় বিষয় চলে আসছে, না হলে আসলে রোহিঙ্গারা তো এনআইডি পাওয়ার সুযোগ পেত না। অবশ্যই এটা হচ্ছে রোহিঙ্গারা যেভাবে এনআইডি পেয়েছে আমরা দেখেছি অতীতে এবং বর্তমানেও দেখছি, জনপ্রতিনিধিরা তাদেরকে নানানভাবে সার্টিফাইড করছে, অর্থের বিনিময় করছে। এমনও আছে রাজনৈতিক নেতারা তাদের প্যাডে আমার কর্মী বলে তাদেরকে সমর্থন করেছে এবং অন্যান্য অনেক সময় বড় বড় এমপিরাও কিন্তু আমাদের কাছে প্রমাণ আছে, এমপিদের প্রত্যয় নিয়ে রোহিঙ্গারা ভোটার হয়েছে, তারা এখানে বিভিন্ন পদে গেছে এবং বর্তমানে এই সময়ে কিন্তু আমার দেখা মতে কক্সবাজারের বেশ কয়েকটি ওয়ার্ডে তারা রোহিঙ্গারা কিন্তু মানে রাজনৈতিক দলের বড় বড় পদে যাচ্ছে। এই কারণে ধন্যবাদ। তো যেমনটি ওনার বক্তব্যে আমরা শুনেছি এবং বিভিন্ন সময় আমরা নানান প্রতিবেদনেও জিনিসটি দেখেছি যে রোহিঙ্গারা আসলে কিভাবে অনায়াসে বাংলাদেশের নাগরিক হিসাবে তাদের পরিচিতি পেয়ে যাচ্ছে, যেটি অত্যন্ত বিপজ্জনক এবং আশঙ্কাজনক একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো দর্শক, আজ আমরা ছিলাম কক্সবাজারে, যেমনটি বলছিলাম সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে আমরা একটি চায়ের আড্ডায় বিভিন্ন মানুষের সাথে কথা বলেছি, যারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে নিয়ে তাদের কি আশা এবং সমস্যাগুলো রয়েছে সেগুলো তারা তুলে ধরেছেন। এরই ধারাবাহিকতায় আমরা আগামীকাল থাকবো চট্টগ্রামে। সেখানকার যে নির্বাচনী এলাকা, সেই নির্বাচনী এলাকার ভোটারদের কাছ থেকে এবং সংশ্লিষ্ট সকলের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব তাদের কি সমস্যা রয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনপ্রতিনিধিদের কাছ থেকে তাদের কি চাওয়া রয়েছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আপনারা নিরাপদে থাকুন। আশা করছি আগামীকাল আবার আপনাদের সাথে দেখা হবে।